ঘূর্ণিঝড় পরিস্থিতি নিয়ে জানাতে পিরোজপুর, ঝালকাঠি ও চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি পিরোজপুরে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী তামিম সর্দার। তামিম সর্দার, একটু বলবেন যে ঘূর্ণিঝড় রিমালের প্রভাব কি এরই মধ্যে টের পাওয়া যাচ্ছে কিনা? সকাল ৬টা থেকেই আসলে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পিরোজপুরে পড়তে শুরু করেছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি, প্রবল বাতাস এবং সাথে সাথে জোয়ারের পানির প্রভাবটাও দেখা গিয়েছে। নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে এবং জোয়ারের পানি ১ থেকে ১.৫ ফিট বা কোথাও কোথাও ২ ফিট বৃদ্ধি পেয়েছে। আমরা বিভিন্ন উপজেলায় ঘুরেছি সকাল থেকে, মঠবাড়িয়া, সাপলেজা, খেতাচিরা, বড়মাসুয়া, এই সকল প্রত্যন্ত অঞ্চল যেগুলোকে আসলে উপকূলীয় অঞ্চল হিসাবেই ধরা হয়। এছাড়াও ইন্দুরকানীর সাউথখালীর চর এবং ইন্দুরকানী উপজেলার বিভিন্ন উপকূলীয় এলাকায় আমরা ঘুরেছি এবং সেখানে দেখেছি যে আসলে এ সকল উপকূলীয় এলাকায় সাইক্লোন শেল্টারে মুখী হচ্ছে না মানুষজন। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটি সাইক্লোন শেল্টারে। এটি আসলে পিরোজপুর সদর উপজেলার, তবে আমরা যতগুলো সাইক্লোন শেল্টার ঘুরেছি তার মধ্যে উপস্থিতি খুবই কম। 10 নম্বর মহাবিপদ সংকেত চললেও আসলে মানুষের যে সতর্ক হওয়ার দরকার ছিল বা সাইক্লোন শেল্টার মুখী হওয়ার দরকার ছিল, এটি আসলে খুব বেশি প্রভাব পড়েনি এবং মানুষ সাইক্লোন শেল্টার মুখী হচ্ছে না। পাশাপাশি পিরোজপুরের জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছি। জেলা প্রশাসন যেটি জানিয়েছেন যে তারা আসলে 295টি সাইক্লোন শেল্টার এবং 266টি শিক্ষা প্রতিষ্ঠান, মোট 561টি আশ্রয়ন কেন্দ্র প্রস্তুত রেখেছেন এবং পর্যাপ্ত শুকনো খাবার রয়েছে। কিন্তু বিভিন্ন প্রচারণা, মাইকিং করা হয়েছে, কিন্তু এর পরেও আসলে মানুষ সাইক্লোন শেল্টার মুখী খুব বেশি দেখা যাচ্ছে না। এবং ইন্দুরকানী উপজেলার বিভিন্ন উপকূলীয় এলাকা ঘুরে আমরা যেটি দেখেছি যে সাইক্লোন শেল্টারে এখনো উপস্থিতি খুবই কম সংখ্যক লোক আসলে সাইক্লোন শেল্টার মুখী হয়েছে। তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি যে আসলে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবটা গত 2 দিন ধরে খুব বেশি না থাকার ফলে মানুষ সাইক্লোন শেল্টার মুখী হচ্ছে না। এই হচ্ছে আমার কাছে পিরোজপুর থেকে সর্বশেষ। আপনি থাকুন সাথে তামিম। এবার চলে যাচ্ছি ঝালকাঠিতে, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। রেজা, একটু বলবেন যে ভোর থেকেই যেমনটি বোঝা যাচ্ছিল পিরোজপুরে রিমালের প্রভাবটি টের পাওয়া যাচ্ছিল, ঝালকাঠিতে এই মুহূর্তে কি পরিস্থিতি, আর আশ্রয় কেন্দ্রে মানুষজনকে নেওয়া সম্ভব হচ্ছে কিনা? যে দেখেন, প্রশাসনের পক্ষ থেকে ঘূর্ণিঝড় মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। আমি কিছুক্ষণ আগে মাইকিং দেখেছি যে মাইকিং চলছে এখন আসলে উপকূলীয় জেলা অর্থাৎ বিষখালী এবং সুঙ্গাদা নদীর তীরে যে সব এলাকার মানুষগুলো ঝুঁকিতে রয়েছে সেই সব এলাকায় কিন্তু মাইকিং করা হচ্ছে। আর আমি এখানে এখন রয়েছি বিষখালী নদীর একদম তীরে। এটা আসলে রাজাপুরের বাদুরতলা। এখানে বরাবরই কিন্তু আঘাত হানে এবং ক্ষয়ক্ষতি হয়। সেখানে আমি এসে যেটা দেখেছি যে অল্প সময়ের মধ্যে অর্থাৎ আধা ঘন্টা থেকে 45 মিনিটের মধ্যে 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে। এখানে এসে স্থানীয় কয়েকজনের সাথে আমি কথা বলেছি, তারা যেটা আমাকে জানিয়েছে যে এখানে আসলে স্থায়ী কোনো বাঁধ নেই এবং সেই বাঁধ না থাকার কারণে প্রত্যেক বাড়ি যখন এই জলোচ্ছ্বাস বা পানি বৃদ্ধি পায় বা বন্যা হয় তখন কিন্তু এই নিম্ন অঞ্চলগুলো প্লাবিত হয় এবং সেই সময় কিন্তু আসলে নিচু যে কাঁচা ঘরগুলো সেগুলো ক্ষতি হয় এবং গাছের গোড়া যখন পানিতে তলিয়ে যায় তারপরে যখন বাতাসের তীব্রতা বাড়ে তখন কিন্তু আসলে এই গাছগুলো পড়ে এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা বৃদ্ধি পায়। তো স্থানীয়রা যেটা দাবি করেছে যে এখানে বেড়িবাঁধ খুব দ্রুত দরকার। আর আমি কিন্তু পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা জানিয়েছে যে স্বাভাবিকের চেয়ে কালকে যে জোয়ারটি ছিল সেইটা এবং গত রাতে যে জোয়ারটি ছিল সেটা 2 থেকে 3 ফুট পানি বৃদ্ধি পেয়েছে এবং আজকে দুপুরে অর্থাৎ এখন যে জোয়ারটি চলে সেটা খুব দ্রুতই পানি বৃদ্ধি পেয়েছে। আমি যেখানটা দাঁড়িয়েছি এই জায়গাটি আসলে অল্প যেটা মনে হচ্ছে যে পানির স্রোত বা গতি দেখে যে এই জায়গাটি আর অল্প কিছু সময়ের মধ্যে তলিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বিষখালী নদীতে এখন মেঘ রয়েছে, কিছুক্ষণ পর পর কিন্তু বৃষ্টি হচ্ছে এবং জোরো বাতাস বইছে। এইখানটাতে আসার পরে যখন আমি প্রথম এখান থেকে এসেছি এবং ফুটেজ নিয়েছিলাম সেই সময় কিন্তু এটা আসলে পানিতে ভরা ছিল না, অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু পানিতে ভরা দেখতে পেয়েছি এবং ভরে গিয়েছে। তবে এইখানে মানুষের মধ্যে কিন্তু আসলে ওই রকমের সচেতনতা এখন পর্যন্ত নেই, তারা কিন্তু আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না এবং আমরা কয়েকটি আশ্রয় কেন্দ্রে ঘুরে দেখেছি যে সেরকম আশ্রয় কেন্দ্রে আসলে কোনো লোকজন নেই। এই ছিল আসলে এখানকার পরিস্থিতি। রেজা, আপনি সাথে থাকুন। এবার চলে যাচ্ছি চট্টগ্রামের পতেঙ্গা থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী অনুপম শীল। 9 নম্বর মহাবিপদ সংকেত জারি রয়েছে চট্টগ্রামে, কি প্রভাব দেখছেন আপনি, আর বন্দরে কি ধরনের সতর্কতা নেওয়া হয়েছে?
হ্যাঁ, ঘন্টাখানেক আগে আমরা যেমনটা একেবারে রৌদ্রোজ্জ্বল ঝলমলে একটি সময়ের কথা বলছিলাম, এখন কিছুটা পরিবর্তন ইতিমধ্যে হয়েছে। আমরা এখন পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকায় আছি এবং এখানে এই মুহূর্তে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আকাশ ইতিমধ্যে মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সামনে সাগরের যে এখন আস্তে আস্তে জোয়ার শুরু হয়েছে, বেলা 10টা থেকে এই জোয়ারটি শুরু হয়েছে এবং সাগরের যে ঢেউ সেটি স্বাভাবিকের চেয়ে, অর্থাৎ এই সময়ে যে ধরনের বচরণ বা যে ধরনের মানে ঢেউ থাকে তার চেয়ে বেশ খানিকটা উঁচু হয়ে এখানে কিন্তু তীরে আঘাত হানছে। এবং চট্টগ্রাম বন্দরের কথা যদি বলি, ইতোমধ্যে কিন্তু চট্টগ্রাম বন্দরে যেটিতে থাকা যে সমস্ত বড় জাহাজ আছে সেই জাহাজগুলো সকাল 10টার যে জোয়ারের কথা বলছিলাম সেই জোয়ারে আস্তে আস্তে কিন্তু এখন ইতোমধ্যে গভীর সমুদ্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং এর মধ্যে বন্দর কর্তৃপক্ষ যেটি বলছেন যে তারা এই বড় জাহাজগুলো সরিয়ে দেওয়ার পাশাপাশি কর্ণফুলী চ্যানেলে যে সমস্ত লাইটারের জাহাজ আছে সেই লাইটারের জাহাজগুলোকে কর্ণফুলীর উজানে অর্থাৎ শাহ আমানত সেতু এলাকায় ইতিমধ্যে পাঠিয়ে দিয়েছে এবং এই বড় জাহাজ যেগুলোকে বহিঃসমুদ্রে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে প্রতিনিয়ত চট্টগ্রাম বন্দরের যে 4টি কন্ট্রোল রুম খোলা হয়েছে সেই কন্ট্রোল রুমগুলোর সাথে যোগাযোগ এবং তাদের নির্দেশনা অনুসরণ করেই তারা মূলত থাকবেন এবং সেই প্রেক্ষাপটে এই মুহূর্তে কিন্তু চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এবং চট্টগ্রাম বন্দরের জেটিতে পণ্য খালাস এবং জাহাজীকরণ বন্ধ আছে। আর জেলা প্রশাসন উদ্যোগের কথা যদি বলি, ইতোমধ্যে কিন্তু চট্টগ্রাম জেলা প্রশাসন 785টি আশ্রয়কেন্দ্র বিভিন্ন উপজেলায় তারা খুলেছেন, বিশেষ করে উপকূলীয় উপজেলা যেগুলো আছে মিরসরাই, সীতাকুণ্ড, আনোয়ারা, বাঁশখালী, এই সমস্ত উপকূলীয় উপজেলা জেলাগুলোতে কিন্তু একটু বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আর কিছুক্ষণ আগে আমরা এখন যে জায়গাটিতে আছি পতেঙ্গা, এখানে এসেছিলেন স্থানীয় সাংসদ এম এ লতিফ। তিনি এই এলাকায় যে সমস্ত জেলে পাড়াগুলো আছে সেগুলো ঘুরে দেখেছেন। সেখানে সাধারণ মানুষজন যারা এখন একেবারে সমুদ্রের তীরে বসবাস করেন তাদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন এবং পাশাপাশি এই জেলেদের যে জাল এবং অন্যান্য যে ভারী জিনিসপত্র আছে সেগুলো পরিবহনের জন্য এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে কিন্তু ট্রাক সরবরাহ করা হয়েছে। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা প্রতি উপকূলের যে বেড়িবাঁধ এলাকাগুলো আছে সেখানে ঘুরে ঘুরে তারা মাইকিং করছেন, রেড ক্রিসেন্টের কর্মীরাও কাজ করছেন। সব মিলিয়ে এই ঘূর্ণিঝড়কে ঘিরে চট্টগ্রামে এখনো পর্যন্ত একটি বড় ধরনের প্রস্তুতিমূলক বিষয় রয়েছে। যদিও যারা এই সমস্ত আশ্রয় কেন্দ্রগুলোতে যাবেন বা যাচ্ছেন, আমরা যদিও কাউকে সেরকম পাইনি, তারা আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছেন, তারা বলছেন যে আশ্রয় কেন্দ্রগুলোতে আসলে যে ধরনের প্রচারণা হয় খাবার বা অন্যান্য বিষয়ক ব্যবস্থাপনা নিয়ে সেই রকম ব্যবস্থাপনা সেটা তারা পান না। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।